এই তুই আমার চিনতিস না, আমি তো তোর মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি। আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন 20শে ডিসেম্বর শনিবার। এইমাত্র হাদির, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে সমাধিস্থ করা হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এরকম একটা মোমেন্টে আমি এই ভিডিওটা ধারণ করছি এবং আমার কথা বা গলা অনেকখানি কেঁপে যাবে। এবং টু বি অনেস্ট, এটা শুধু আমার অবস্থা নয়, বাংলাদেশের অসংখ্য মানুষের অবস্থা। যাই হোক, হাদির জন্য কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে। হাদি যেটা চেয়েছিলেন, বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশিজম এবং ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করার সেই মহান দায়িত্বটা তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে তিনি দিয়ে গেছেন। আমরা যেন আমাদের কাজে, কর্মে, চিন্তায় সবসময় সে বিষয়টাকে ধারণ করতে পারি, সেই দোয়া, সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করছি। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মৌসুমী। পর্ব নাম্বার 848, প্রচার হয়েছিল 10/12/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে 474। এইরকম একটি সময়ে এই আপডেটটি করবার কথা না, তার পেছনের একটি কারণ আছে। আমাদেরকে কোনো এক পক্ষ, সম্ভবত বেসিক ভিডিওর মৌসুমী, আমাদেরকে বিশেষ অনুরোধ জানিয়েছেন যেন ভিডিওটি আমরা আজকে দুপুরের দিকে ধারণ করি, কারণ তার খুব ছোট্ট একটা বাচ্চা আছে। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে সে বেশিক্ষণ স্টে করতে পারবে না। বাচ্চাটার বোধহয় শারীরিক কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। তো আমরা এরকম একটা সময় নির্ধারণ করেছি। এবং আপনারা জানেন যে আমাদের আপন ঠিকানার এই কাজটি আমরা একটা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা মনে করি যে আল্লাহ বিশেষভাবে হয়তো আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন, আমাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন বলেই আমরা করতে পারছি। তো সেই জায়গা থেকে আমাদের পরিস্থিতি যতটাই জটিল হোক না কেন, এবং আমার ব্যক্তিগত জীবনেরও অনেক সমস্যা আমি যদি বলি, কারণ প্রত্যেকটা মানুষই তো সমস্যা নিয়ে আছে। আমি আমার ব্যক্তি জীবনে অনেক সমস্যায় পড়েছি, যে সমস্যাগুলো হয়তো কখনো কখনো আমি পাবলিকলি পরিচিত কিছুটা, আল্লাহ যতটুকু পরিচিতি দিয়েছেন সে কারণে হয়তো আপনারাও জেনেছেন। আমার জীবনে যত জটিল পরিস্থিতি আসুক না কেন, ধরেন বিকেলবেলা আপডেট আছে, দুপুরবেলা এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে, যেটা আসলে কোনোভাবেই কনসিডারেবল না। আমি এরকম কাজ করতে পারবো না, এখন কি ক্যামেরার সামনে বসতে পারবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি ওরকম দুর্ঘটনা ঘটার পরেও আমি ক্যামেরার সামনে বসেছি। হয়তো আমার দর্শকরা বুঝেনি, আমার খুব ক্লোজ কিছু টিম মেম্বাররা হয়তো বুঝেছে যে স্যার আসলে, বা স্যার বলছে আসলে আমাদের অফিসিয়ালি স্যার কালচার আছে, বা আমাদের ভাই ব্রাদার বা আমার টিম মেম্বার যারা আছে দেশ এবং দেশের বাইরে, তারা হয়তো বুঝতে পেরেছে যে আমি কোন সিচুয়েশন থেকে এসে আমি ক্যামেরার সামনে বসেছি। তো পরিস্থিতি যেটাই হোক না কেন, আমরা আমাদের এই মহান দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করে যাবো। এবং এটাও এক ধরনের, মনে করি আমরা যে এটাও এক ধরনের কমিটমেন্ট, এটাও এক ধরনের ইনসাফ। ঠিক আছে, কাজটা যদি ভালো হয় সেই কাজটা আমাদেরকে চালা যেতে হবে। হাদির একটা বক্তব্য আছে, খুব ইন্টারেস্টিং, খুব ছোট ছোট সৌন্দর্য আছে। আপনারা খেয়াল করেছেন কিনা দেখবেন যে ও খুব বাগ্নি ছিল, যেটাকে বলা হয়, খুব তুখর বক্তব্য দিচ্ছিল। এবং ওই বক্তব্যের সময় আজান দিয়েছে। ওই বক্তব্যের মধ্যে স্পিডিভাবে সে বলতেছে কেউ একজন আজানের উত্তর দিয়েন। দিস ইজ কল লিডার। এই যে ছোট ছোট বিষয়গুলা, আমরা এখানে বক্তব্য দিচ্ছি, কেউ একজন আজানের উত্তর দেন, আমি তো হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু আমাদের ভিতর থেকে যে কোনো একজন আজানের উত্তর দেন। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন কিনা, একটা মানুষের ইমানি ভিত্তি কতটা মজবুত, বা কালচারালি সে কতটা স্ট্রং, বা যে সে যেটা বলতেছে সেটা সে কতটা অন্তরে ধারণ করে, এই ছোট ছোট সৌন্দর্যগুলো সেটাকে এস্টাবলিশ করে দেয়। তো তার বিষয়টা কি, আমার বক্তব্য চলতে হবে, আজানের উত্তরটাও দিতে হবে। সো আমাদের জীবনে যে কাজগুলো আছে, যেগুলো দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সে কাজগুলো যেন সে কাজগুলো থেকে আমরা পিছপা না হই। আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো ধ্বংসের মধ্যে, যে কোনো অন্যায়ের মধ্যে হাদি কখনোই ছিল না। এবং যে যজ্ঞগুলো হয়েছে বা যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কখনোই আমাদের বেটার বাংলাদেশ করতে দেবে না। বেটার বাংলাদেশের জন্য, বা আমরা যে বাংলাদেশটা চাই, বাংলাদেশের আপামর জনসাধারণ যে বাংলাদেশটা চায়, সেটার জন্য হাদি কী চেয়েছিল সেটা খুব ভালো করে বোঝাটা খুব জরুরি। হাদির যে কালচারাল সেন্টারটা আছে, সম্ভবত ইনকলাব মঞ্চ, এই ইনকলাব মঞ্চকে নিয়ে আপনারা স্টাডি করার চেষ্টা করেন, আপনারা জানার চেষ্টা করেন। বিশ্বাস করেন, আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি। আমার এই বয়সে এসে আমি যেটা দেখেছি, আমি সাধারণ লাইনে পড়াশোনা করেছি, আমাদের বড় হয়ে ওঠা একটা ইসলামিক পরিবেশে, কিন্তু আমি যেটা দেখেছি, বা আমার যে বোধ, সেই বোধের জায়গা থেকে আমি বলতে পারি যে সবচেয়ে কঠিনতম ব্যাপারটা হচ্ছে দুইটাই ভালো। মনে করেন আপনার সামনে দুইটা জিনিস আছে, আপনি জানেন যে দুইটাই ভালো, এটাও ভালো, এটাও ভালো, এবং আসলে দুইটা ভালো না, ভালো একটাই, কিন্তু আপনি কনফিউজ, আপনি জানেন না আসলে কোনটা ভালো। এই কনফিউশন থেকে বের হয়ে আসাটাই হলো, সেটার জন্য আপনার দরকার হচ্ছে ইলম বা জ্ঞান অর্জন করা। এবং এই জ্ঞান অর্জন না করে, ধ্বংসযজ্ঞ করে বা কোনো কিছু করে আসলে এগুলো থেকে কখনোই মুক্তি হবে না। ঠিক আছে, সুতরাং আমাদের ইমোশনটা যেন হয় জ্ঞানের জন্যে। বেশি বেশি ডেপথ অফ নলেজ থাকলে তাহলে হাদির মতো খুব বোল্ডলি কথা বলা যাবে, যা বলছি সেটার পেছনে কনফিডেন্ট আনা যাবে, এবং
যা করছি সেটা বুঝে শুনে করা যাবে, ঠিক আছে? এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আসলে এই মুড থেকে আপন ঠিকানার মুডে ঢোকার জন্য ট্রাই করছি, বাট খুব কঠিন হচ্ছে আমার জন্য। তো মৌসুমী, আজকে যে বিষয়টা এখানে আমরা দেখবো যে মৌসুমীর যারা পরিবার এসছে তারা আদৌ মৌসুমীর পরিবার কিনা, তার আগে আমরা একটু বেসিক ভিডিও থেকে কিছু অংশ আমরা একটু দেখে নেই যে মৌসুমী আমাদের বেসিক ভিডিওতে কি কি ইনফরমেশন দিয়েছিলেন। নাম কি আপনার? মৌসুমী। মৌসুমীটা কি বাবা মায়ের দেয়া নাম? জি জি ওকে। আপনার বাবার নাম কি? মাহফুজার। মাহফুজার। মায়ের নাম? সাইনা। চায়না। আপনার ভাই বোনের নামগুলো মনে আছে, একটু বলেন তো। সীমা, ইতি, রাজু, জয়, জবা। চাচার নাম? মফিজার, হাবিজার, ওবায়দুল। ওবায়দুল। দাদার নাম? দাদার নাম আইনুদ্দিন। মামার নাম? মামার নাম ওমর, হাসান, মিরাজ। মিরাজ। ফুপু? বড় ফুপুর নাম আলমতি, তো রকে ফুপু, নাসিমা ফুপু। রোকেয়া, আলমতি, চায়না, নাসিমা। জি, 4টা ফুপু। ফুপাতো ভাইয়ের নাম? জুকু। জুকু, ছুকু, ইমরুল। জি। ফুপাতো বোনের নাম? সাহেরা, চুমকি। জি। চাচাতো ভাইয়ের নাম শফি। জি। মামাতো ভাইয়ের নাম আজবাহার, সাব্বির, সবুজ। জি। মামাতো বোনের নাম জেসমিন। জি। আপনার ঠিকানাটা বলেন। মশাখালী বালিকা স্কুল ছিল আমাদের বাড়ির সামনে। মশাখালী বালিকা স্কুল? জি। মশাখালী বালিকা স্কুল ছিল আপনার বাড়ির সামনে। এটা কোথায়? মাগুরা, নড়াইল? মাগুরার ভিতরে, নড়াইলের আগে স্যার। আচ্ছা। আপনার বাবার খালাতো বোনের বাসা চট্টগ্রাম, ওনার নাম রাশিদা, ওনার বাসা থেকে হারাইছেন। ঘটনা কি ঘটছে একটু বলেন তো। আপনার খালার নাম হচ্ছে রেনু, আপনার নানার নাম ইউনুস মোল্লা, আপনার দাদির নাম শাহনাজ। ওরে বাবা রে বাবা, এত কিছু মনে আছে আপনার। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে মৌসুমী কি কি বলেছিল। এখানে হারিয়ে যাওয়ার যে বিবরণটা এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আনুমানিক বর্তমান বয়স 23 থেকে 24, হারানোর সময় বয়স ছিল 8 থেকে 9। ছোটবেলায় আমাদের সংসারের অভাব থাকার কারণে আমার বাবা আমাকে চট্টগ্রামে ওনার আপন খালাতো বোনের বাসায় কাজে দিয়ে দেয়। সেখানে আমি কয়েক মাস থাকার পর একদিন আমি বাজারে যাই। পরে বাসার রাস্তা চিনে আর বাসায় ফিরতে পারিনি, আমি সেখান থেকে হারিয়ে যাই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এখানে সাইড ইনফরমেশন অনেকগুলো আছে, যেগুলো আমরা একটু মেলানোর চেষ্টা করব। আর ভিডিও দেওয়ার পরে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন শারমিন আক্তার রুবি, আমার আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার। আমি একটু রুবির যে হোয়াটসঅ্যাপ টেক্সটটা এসছে এটা একটু আপনাদেরকে শোনাই, সম্ভবত অডিও পাঠিয়েছে। হ্যাঁ, স্ক্রিনশটটাও দিয়েছে আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, 848 মৌসুমীর ভিডিও তথ্য যেভাবে পাওয়া গেছে। আমরা একটু অডিওটা শুনবো এখানে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। খুবই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলছি আপন ঠিকানার বেসিক ভিডিও বিষয়ে। 10/12/2025 বুধবার রাতে ফেসবুক এবং ইউটিউবে 848 মৌসুমীর বেসিক ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি আমি সম্পূর্ণ দেখি ইউটিউব থেকে। ভিডিওটি দেখার পরে আমার কাছে মনে হলো তথ্যটা আমার কাছে সংগ্রহ করা রয়েছে। তখন আমি তথ্য জমা রাখা নোটে খুঁজে দেখি এবং তথ্যটা আমি মিলিয়ে দেখি। সম্পূর্ণ তথ্যগুলো মিলে যায় মৌসুমী আপুর বলা ভিডিওতে কথার সাথে। 2023 সালে যে কোনো একটি ভিডিওতে মোহাম্মদ ইউনুস মুরি নামে একটি আইডি থেকে একটি কমেন্ট আসে ভিডিওতে। তখন আমি ওনাকে নক দিয়ে রাখি এবং স্ক্রিনশটটা নিয়ে রাখি। স্ক্রিনশটে উনি সম্পূর্ণ তথ্যগুলো লিখে দিয়েছিল। উনি বেশ লম্বা একটা কমেন্ট করে। স্ক্রিনশটটা ভাইয়া আমি আপনাকে দিয়ে রেখেছি, আপনি পড়ে নেবেন। মোহাম্মদ ইউনুস মুরি নামে যে আইডি থেকে কমেন্ট এসেছিল ওই আইডির নামটা পরিবর্তন করা হয়েছে এখন। তো আমি আইডিটা খুঁজতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। ওকে। তো একজন আপু, ওনার নাম হলো শারমিন, উনি হলেন মৌসুমী আপুর মামাতো বোন। উনি ওনার হাজবেন্ডের আইডি থেকে কমেন্ট করেছিলেন। বর্তমানে উনি ওনার আইডির নাম পরিবর্তন করেছেন। তথ্যটা মিলে যাওয়ার পরে আমি এই আইডিতে বারবার নক দিচ্ছিলাম, কিন্তু আপু কোনোভাবে সাড়া দিচ্ছিলেন না। তখন আমি ওনার প্রোফাইলে গিয়ে ওনার ফ্রেন্ড লিস্টে থাকা কয়েকজনকে আমি নক করি। আমিরা জান্নাত নামে একটা আইডিতে আমার যোগাযোগ হয়। তখন আপুকে আমি আইডি লিঙ্কটা দিয়ে বলি যে আপনি কি ওনাকে চিনেন? বলে যে হ্যাঁ আমি চিনি, উনি আমার বড় আপু, ওনার নাম হলো শারমিন। তখন আমি ওনাকে বলি যে আপনার আপুর সঙ্গে তো আমি যোগাযোগ করতে চাচ্ছি, উনি ইনবক্সে আসছে না, আপনি একটু ওনাকে বলেন। উনি বলেন যে আমি আপুকে জানাচ্ছি বিষয়টি, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমিরা জান্নাত যে আইডিতে আমার যোগাযোগ হয়েছে ওনার নাম হলো পপি, আর আমিরা জান্নাত হলো পপি আপুর অন্য আরেকজন বোন। উনি ওনার আইডি ব্যবহার করেন।
আমাদের পেজে যিনি কমেন্ট করেছিলেন শারমিন আর পপি, ওনারা আপন দুই বোন। ওনারা হলেন মৌসুমী আপুর আপন মামাতো বোন। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু শারমিন আপু আমার সঙ্গে যোগাযোগ করছিলেন না। তখন আমি আবার কল দিয়ে পপি আপুকে বলি যে, আপু আপনি আমাকে আপনার মোবাইল নাম্বার এবং মৌসুমী আপুর মায়ের নাম্বার আর আপনার পরিবারের কয়েকটি নাম্বার দিয়ে রাখুন। তখন উনি ইনবক্সে আমাকে ওনার মোবাইল নাম্বার এবং মৌসুমী আপুর বড় মামা ওমর ফারুকের মোবাইল নাম্বার আর ছোট মামা হাসান সাহেবের মোবাইল নাম্বারটা দিয়েছিল এবং মৌসুমী আপুর মায়ের নাম্বারটাও দিয়েছিল। এর কিছুক্ষণ পরে আমাদের তথ্যদাতা শারমিন, উনিও আমাকে হোয়াটসঅ্যাপে নক করে কথা বলে এবং মৌসুমী আপুর মায়ের মোবাইল নাম্বারটা দিয়েছিল। নাম্বারগুলো পাওয়ার পরে আমি মৌসুমী আপুর মামা হাসান সাহেবের সঙ্গে কথা বলেছি এবং মৌসুমী আপুর বোন জবা, ওনার সঙ্গে কথা বলেছি। বলে বিস্তারিত তথ্যগুলো মিলিয়ে দেখেছি এবং ওনারা ভিডিও দেখে শিওর হয়েছে যে এটাই ওনাদের মেয়ে। তখন আমি সমস্ত নাম্বারগুলো আপনাকে আরিফ ভাইকে অফিসে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুই মিলে যায়। ভাইয়া, এ ছিল আজকের ভিডিওর তথ্য। দোয়া রাখবেন আমাদের সবার জন্য। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন রুবি, চমৎকার কাজ করেছেন আপনি। স্ক্রিনশটটা আমি দেখতে পাচ্ছি, তবে স্ক্রিনশটটা আমরা আমাদের এতে দেখাতে পারবো না, কিছুটা প্রবলেম আছে, কমিউনিটি গাইডলাইন জাতীয় সমস্যা আছে। তো এই হলো বিষয়। আর ফেসবুকে একটা কথা বলি, এই যে মাত্র আমাকে আবু বকর সিদ্দিক বা আমাদের সিদ্দিক ভাই বোধহয় একটা পাঠালেন, দেখেন এটা আমি আসলে খুব বিরক্ত। আপন ঠিকানা নামে ফেসবুকে একটা পেজ আছে, এই ভদ্রলোককে কিছুদিন আগেও আমি নোটিস করেছিলাম এই কাজটা না করার জন্যে। সে শুধুমাত্র আমার পেজ না, আমার আইডি থেকে আমার ব্যক্তিগত ছবিগুলো যেগুলো আমি পাবলিশ করি মাঝে মাঝে, সেগুলো থেকে শুরু করে এই যে কমেন্টস তার আইডিতে পোস্ট করে। ভাই, আপনাকে আমি বারবার সতর্ক করার পরেও আপনি করছেন না, হয়তো বা আপনি আমার সফটনেসের সুযোগ নিচ্ছেন। বাট আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, বিশেষ করে ইউটিউব থেকে শুরু করে আপনি থেকে শুরু করে এই যে আমাদের কন্টেন্টগুলোকে মিসলিড করা এবং কোনো রেডিওর আগের কন্টেন্টগুলো, বিশেষ করে যাহা বলিব সত্য বলিব এবং সিক্রেটসের ভিডিওগুলো বা এগুলো নিয়ে খুবই দৃষ্টিকটু এবং আপত্তিকর থাম্বনেইল দিয়ে, টাইটেল দিয়ে আমার নামে চ্যানেল খুলে যে এই যে ভিডিওগুলো আপনারা ছাড়তেছেন কেটে কুটে, আবার দেখলাম ইদানিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার ছবিগুলোকে ভিডিও বানিয়ে আপনারা এই কাজগুলো করতেছেন এই সামান্য অল্প কিছু পয়সা ইনকাম করার জন্যে। আমি বারবার আপনাদেরকে বলতেছি, আমি চাইলেই আপনাদেরকে ধরা দিতে পারি, এটা আমার জন্য খুব কঠিন কোনো কিছু না। আমি কেন করি না জানেন? আমি করি না একটাই মাত্র কারণে, কারণ আপনি যখন অ্যারেস্ট হবেন বা আপনাকে যখন কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হবে বা আপনাকে যখন একটা সাইবার ক্রাইম মামলা নিয়ে বছরের পর বছর দৌড়াতে হবে, যখন জীবনটা নাজেহাল হয়ে যাবে, আপনার পরিবার থেকে শুরু করে সবাই এই দেখা যাবে যে আমাকে নিয়ে হয়তো বিরূপ মন্তব্য করবে আশেপাশের লোকজন, কারণ আপনি তো ভিকটিম হবেন তখন। এখন তো মানুষজন বুঝতেছে না যে আমার কত বড় ক্ষতি হচ্ছে, তখন তো আপনার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা তো মানুষ চোখে দেখতে পাবে। সো এই কারণে আমি মায়া দয়ায় পড়ে এই কাজগুলো করি না, যদিও যথেষ্ট ক্ষতি হয়। কিছুদিন আগে আমি দেখলাম যে এইরকম একটা ভিডিওতে সমস্ত দেশের বাইরের কোনো একটা ভদ্রমহিলার বাচ্চাসহ মা এবং ছেলেকে মিলিয়ে থাম্বনেইল করে সেখানে পচা পচা কথা লেখা হয়েছে। আমার জীবন দশায় আমি কোনোদিন এই ধরনের কাজ করি নাই। ভিডিওর ভেতরে থাকে একটা, ভিডিওর বাইরে একটা, এবং এই ম্যাক্সিমাম কন্টেন্টগুলো রেডিওর। কোনো কন্টেন্টগুলো যেগুলো আলটিমেটলি রেডিওরও না, সেগুলা নিজেরা বানিয়েছে, শুধুমাত্র আমার নাম দিয়ে চলে। এবং যারাই কাজগুলো করেন বা যে কয়জন করেন তাদেরকে ধরা, তারা আইডেন্টিফাইড অলরেডি আমার কাছে, কারা এই কাজগুলো করেন। তাদেরকে ফোনে বহুবার সতর্ক করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সতর্কবার্তাগুলো শুনছেন না। এবং অনেকে আমাকে বলেন ধরিয়ে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য। ভাই, আমি একটা জিনিস আপনাকে বলি, এই যে বারবার আমি বলছি না, বছরের পর বছর ধরে বলে আসতেছি না এই কাজগুলো না করার জন্যে, এই কাজগুলো না করার জন্যে, একটা সময় গিয়ে আমি হয়তো বাধ্য হব। আমি সত্যিই চাই না যে, আর আমি যদি করেই ফেলি কখনো যে আপনার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা আমি নিয়ে ফেললাম, আমি আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়া এফোর হয়ে গেল, আমি কিন্তু এটাই পেরি, দুনিয়া এফোর হয়ে গেলেও কিন্তু আমি আপনার বিরুদ্ধে আর কোনো সহানুভূতি দেখাবো না। আপনার জন্য আইনে যা হবার সেটাই হবে, কারণ আমি বহুবার সতর্ক করেছি। এই ভদ্রমহিলার ছবি ব্যবহার করা হয়েছে, ভদ্রমহিলা আমাকে নিয়ে যাচ্ছে, তো একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেই স্ট্যাটাস পড়েছে আমারই ফ্রেন্ড লিস্টের একজন, পড়ে তারা আমাকে সেটা ট্যাগ করেছে। সেই ভদ্রমহিলাকে আমি পরবর্তী ইনস্টাগ্রামে কথাবার্তা বললাম, তাকে বোঝাতেই পারি না যে এগুলো আমার কন্টেন্ট না, তাকে বোঝাতেই পারি না যে জিনিসগুলো আমি তৈরি করিনি, কারণ তিনি এত বেশি শক্ত হয়েছেন। তো এই যে কাজগুলো করছেন, আপনারা তো বাংলাদেশেই থাকেন, বিনয়ের সাথে বলতেছি, আপনারা বাংলাদেশেই থাকেন, আপনারা বাংলাদেশ থেকে পালিয়েও যেতে পারবেন না। ইদানিং তো অনেকে অপরাধ করে পালিয়ে যায়, সেটা আপনারা করবেন না, কারণ আমি জানি আপনারা যারা বেশিরভাগই নিরীহ গোছের, আপনারা না বুঝে হয়তো অনেকে করেন। আমার এই ভিডিওগুলো দেখবেন, আমি বারবার সতর্ক করছি, আপনারা শুনছেন না। কিন্তু আমি বলতেছি, যখন আমি ধরবো বা যখন এটা করে ফেলবো, দু একজন যখন অলরেডি চলে আসবে, কারণ আমি ধরার পরে তো আলটিমেটলি
ডেফিনেটলি সেটা নিয়ে নিউজ হবে যে কী কারণে হয়েছে। যখন আপনার নামটা এখানে আসবে, সব কিছু যখন হাইলাইটেড হবে, আপনার 14 গোষ্ঠী যখন সব বের হয়ে যাবে, তখন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। এই $200-500 ইনকাম করতে গিয়ে আপনি একজন মানুষকে কন্টিনিউয়াসলি ডিফেমেশন করছেন, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে সারা জীবনের জন্য। আপনি একবার চিন্তা করে দেখেছেন? সো প্লিজ স্টপ দিস, থামেন। এই আপন ঠিকানার ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউবে যারা যারা আমার নামে ফেক চ্যানেল করেছেন, তাদের প্রত্যেককে বলতেছি থামেন, প্লিজ থামেন। বারবার বলতেছি, কিছুদিন পরপরই বলি থামানোর কথা, থামতেছেন না আপনারা, থামেন। না থামলে আপনি বিপদে পড়বেন, আপনার পুরো পরিবার বিপদে পড়বে, এবং এই বিপদে পড়ে গেলে আমি কিন্তু তখন আর কোনো ধরনের ব্যাক স্টেপ নিব না। আপনার জন্য আইনে যা হওয়ার সেটাই হবে। এটা মারাত্মক রকমের অপরাধ। এটা একজন মানুষকে কন্টিনিউয়াসলি ডিফেম করা। প্রথমত অন্যের কন্টেন্ট চুরি করেছেন, এটা তো একদম চোর, একদম এস্টাবলিশড এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে আপনি ডিফেমেশন করছেন পাবলিক প্ল্যাটফর্মে, তাকে আপনি ভিন্নভাবে উপস্থাপন করে কন্টিনিউয়াসলি তাকে আপনি অপমান করছেন। যেসব থাম্বনেইল আপনারা দেন, যেসব টাইটেল আপনারা দেন, এগুলা পড়লে আমার বমি আসে রীতিমতো। এগুলো জীবনে কোনোদিন আমি করি নাই আমার কোনো কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, আমার সিক্রেটস বা যা বলিব সত্য বলিবতে যেগুলো হতো, যে মানুষজন এখানে এসে কনফেস করতো যে আমি অপরাধ করেছি, কেন করেছি, এবং অপরাধ করার ফলে আমার জীবনটা কী হয়েছে। অনেকেই যেটা করেন, কি অপরাধ করেছে ওটা নিয়ে টাইটেল দিয়ে দেয়। ওই ধরনের অপরাধও হয়তো বা কখনো আসেনি রেডিওতে। আর এই কন্টেন্টগুলো অনেক সময় কপিরাইট দিতে পারে না রেডিওর, কারণ ওই সময় ইউটিউব ছিল না। ওরা যেটা করতো, এই কন্টেন্টগুলো ওরা কেটে কেটে অডিও ওই সময়টাতে নিজেরা নিয়ে রেখে একই জিনিস কিছুদিন পরপর নতুন নতুন করে ওরা চ্যানেলে আপলোড করে, এবং অনেক সময় যেটা দেখা যায় যেগুলো আমার কন্টেন্টও না, আমার নামে চালিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা, এরা এতটা বুঝেও না, এরা দেখে যে আমার ছবি, ওইটা বোধহয় আমার কন্টেন্ট, এটা আমার ছবি, এটা বোধহয় আমার চ্যানেল। এদেরকেও সচেতন করতে গেলে আমার এগুলো নিয়ে এখানে আপন ঠিকানার মধ্যে এতক্ষণ ধরে কথা বলতে হচ্ছে। সো আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ স্টপ। কারণ আমি হয়তো কোনো এক সময় বাধ্য হব, কারণ আপনারা তো ওই যে গাছটাই কেটে ফেলার চিন্তা ভাবনা করতেছেন, কারণ এগুলো তো মানুষজন মনে করতেছে আমার। সো আমি বাধ্য হবো এক সময়, এবং আমি চাইলেই এটা পারি, মুহূর্তের মধ্যেই পারি। আমি এই কথা বারবার বলে এসেছি, কিন্তু আমি আপনাদেরকে আমার দ্বারা সরাসরিভাবে কেউ ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। সো আমার বিনীতভাবে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা থামেন। এরপরেও যখন আমি বাধ্য হয়ে যাব, তখন কিন্তু আপনার জন্য আমার কোনো দয়া মায়া কোনো কিছু কাজ করবে না। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। মৌসুমী কেমন আছেন? এই কেমন আছেন আপনি? কে আসছে আপনার সঙ্গে? আপনার নাম? কামরুন্নেসা। কি হন আপনি ওনার? আর আপু বলে ডাকে আপু। পরিচয় কতদিনের? এই 3 বছর আগে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? জি ঢাকা। ঢাকা। এখানে আপুর বাসায়। ও, আপনার তো বোধহয় এখন গার্মেন্টসে কাজ করেন না? কোথায় কাজ করেন আপনি? না আপুর এখানে আছি বর্তমানে, আমি গার্মেন্টস থাকি না। আচ্ছা, মানে যাদের সাথে কাছে বড় হয়েছে ওদের সাথে কোনো সম্পর্ক নাই আপনার, না? না। আচ্ছা, আসেন উপরে চলে আসেন, আপনি বসেন, আপনাকে ডাকবো। বসেন এখানে। আপনার পরিবার তো আসছে, যারা দাবি করছে, ওরা আসলে ওদের সাথে 5-10 মিনিট কথা বলে আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? জি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? ওর নাম মাহফুজার। মাহফুজার। আপনি কি হন মৌসুমীর? আমার মেয়ে। আপনি বাবা, ঠিক আছে। আপনার নাম? মুসাম্মদ সাইনা খানম। শায়না খানম। আপনি মা হন? আমি মা। মা হন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি শফিজুর, মৌসুমের চাচতো ভাই শফিজুর। শফিজুর। আপনার নাম? আসসালামু আলাইকুম। আসসালাম। শারমিন আক্তার। শারমিন আক্তার বলতে আপনি কি হন? আমি মামাতো বোন। মামাতো বোন। ভিডিওতে কমেন্টস করছিল বা কি করেছিলেন আপনি? হ্যাঁ, জি জি আমি। আপনি একটু বলেন তো কিভাবে কি কমিউনিকেট করছিলেন আপনি? আমি আপনাদের ভিডিও দেখি অবশ্য সবসময়। তো প্রায় 1-1.5 বছর আগে হবে। জি। তখন আর কি আপনাদের একটা ভিডিও আমি কমেন্ট করি, যোগাযোগ নাম্বার সহ আমি কমেন্ট করি। ওখান থেকে আমার কমেন্টের থেকে শারমিন আপুর সঙ্গে তখনই আমার একবার কথা হয় SMS এর মাধ্যমে। পরে কি উনি ওই আমার ওই এইটায় স্ক্রিনশটে উনি রেখে দেয়। পরে তো আমরা 1.5 বছর পরে এরকম একটা ভিডিও পাইলাম আপনার সাথে। 3 বছর। 3 বছর। অনেকদিন আগে। তো আপনার সাথে যোগাযোগ এই ওর কেন বলেন তো? আপনি তো আল্লাহ মানুষ, হ্যাঁ?
কি হয় বলেন তো আমাকে, বলেন। দিয়ে না এটা না, তারপরে এখন বাহিরে বেরোইছি দেখে কি আপনারা, আমি তো সব ডিটেল জানি না, বাট এটা করবেন না, এটা গুনাহের কাজ। না দিয়ে না, এটা আমি এমনি কখনোই দিবেন না, দিই না, কিন্তু কখনোই আজকে মনে আমার চোখে পড়ছে বলে একজন মানে দায়িত্ব আমার বলা, এই জন্য আমি বললাম, যেহেতু আমি জানি এবং এটা কিন্তু অনেক বড় গুনাহের কাজ। হ্যাঁ দিয়েন না। তো তারপরে আপনার সাথে শারমিনের যোগাযোগ হলো কিভাবে এটা বলেন। শারমিনাপুর আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, ও আমার ওই এটাই উনি স্ক্রিনশটে রাখে পরে আমাকে বললো যে আপু দেখি ইনশাল্লাহ এরকম কোনো তথ্য পাইলে আপনাকে জানানো হবে। তারপরে যখন উনি পাইছে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। মৌসুমীর সঙ্গে যখন ওনার যোগাযোগ হয় তখন উনি বিস্তারিত সবকিছু শোনার পরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। পরে আসলে ওই সময় আমি একটু বাহিরে ছিলাম, ফোনটা রিসিভ করতে পারিনি। তারপরে আমার ছোট বোনকে উনি নক দেয়, আমার ছোট বোনের সঙ্গে এবার আমার যোগাযোগ হয় সবসময়। ছোট বোনকে নক দেয় ছাদিয়াকে নক দেওয়ার পরে তারপরে ছাদিয়ার থেকে আবার আমার সঙ্গে যোগাযোগ হয়। পরে ছাদিয়া আমাকে বললো যে শারমিন আপু তোমাকে খুঁজতেছে, এরকম আপন ঠিকানা অফিসে মৌসুমী আপুকে পাওয়া গেছে, তো তুমি ওখানে যোগাযোগ করো দ্রুত। পরে আমি আপনাদের শারমিন আপুর সঙ্গে কথা বলি, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলি। কি হন ওনাদের সম্পর্কে? মামাতো বোন, আমি আমার ফুপু, মেজ ফুপু, ফুপা। আর আপনারা তো নিশ্চিত যে এটাই আপনাদের পরিবারের, না? এটা নিশ্চিত মৌসুমী হচ্ছে আমার ফুফাতো বোন। এখন কথা হলো যে ওনাদের দুইজনকে, বাবা এবং মা, এনাদের দুইজনকে আমরা ভিতরে নিব। আপনার মেয়ে ভিতরে আছে, সামনাসামনি দেখেন আপনাদেরকে চিনে কিনা, সামনাসামনি কথাবার্তা বলেন, ঠিক আছে? মন খুলে কথাবার্তা বলেন। জি, পরবর্তী আমার বাইরে নিয়ে আসবো আমরা, ডাকবো। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, বাইরে কি বলছি সেগুলো শুনতে পারছেন ভিতর থেকে? না। ওকে। মৌসুমী, জি স্যার। কাউকে দেখলে চিনবেন? ভাইয়া আসছি তো অনেক বছর হচ্ছে, মানে 12-13-14 বছর হতে কি হয়েছে? আপনি অনেককে দেখলে অনেক সময় চিনতে পারবেন। 8-9 বছর বয়সে মা বাবাকে দেখলে মনে চিনবো, চিনতে পারবেন। না চিনলেও বাকিগুলো মেলানোর চেষ্টা করেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন। ওকে, দেখেন আপনার জন্য কারা আসতেছে। ওই যে আপনি কি মশাখালী স্কুলে থেকে যাচ্ছেন? মশাখালী স্কুলের পাশে আপনাদের বাড়ি? এই তুই আমার চিনতেছিস না? আমি তো তোর মা, তুই মৌসুমী না? ওই যে তোর বাপ, চিনতেছিস না? তুই নাম করছিস, তোর পাশে যে কি টাকা বিটে ঢুকছিল তাও বেশি কেস করেছি, ওই হারামে কিন্তু। উনি কি চোখে দেখেন না? চোখে দেখেন আপনি? চোখে দেখে। এটা আপনার মেয়ে? হ্যাঁ, হারাইলেন কেমনে? ওই ছোটটা চাকরি নিয়ে গেছিল। কে নিছে? আমার এই খালাতো ননদ মাহফুজার চায়না। নীরা ভাই বোন হলো 8 ভাই বোন, ও চলে আসার পর 2 জন ও থাকা। নামগুলো একটু বলেন তো। ওর নাম থইছিলাম মৌসুমী, একজনের নাম থইছিলাম সীমা, আর একজনের নাম থইছে ইতি, আর একজনের নাম থইছে জবা, আর একজনের নাম থইছে জুই, আর শেষ জনের নাম থইছে হলো যমুনা। রাজু আছে ছেলে আছে 2 জন। রাজু আছে ছেলে, মেয়ের কথা বললাম, বুঝছেন? রাজু আছে ছেলে। আপনার তো সবই মিলছে। মশাখালী 9 নম্বর ওয়ার্ড, পানিঘাটা, মোহাম্মদপুর, মাগুরা, এটা আপনাদের বাড়ি। আর ও বলছে মশাখালী বালিকা স্কুল, যশোর, মাগুরা, নড়াইল, সব তো মিলছে। এই স্কুলটা কি পাশেই? স্কুল আমার দাদু বাড়ির পাশে। স্কুল হলো আমার বাপ এখনো বাঁচিয়ে আছে। স্কুল আছে আর আমাদের পুরন বাড়ির ঘরের কাছে। আমি নতুন বাড়ি করেছি, ওই বাড়ির ঘর দাঁড়ালি দেখা যায়। তো এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনার বাবার নাম কি, মানে ওর দাদার নাম কি? দাদার নাম আইনুদ্দিন হোসেন, দাদির নাম শাহনাজ। চাচা ফুপুর নাম মফিজার, হাফিজার, ওবায়দুল, রোকেয়া, আলমতি, চায়না, নাসিমা, এগুলো সব ঠিক আছে? ভাই আমি তাহেরা, চুমকি, ইমরুল, জুকু, ছুকু, ওর ফুফাতো ভাইয়ের নাম, ভাই বোনের নাম। আমার ভাই নেই। আপনার বাপের নাম কি? যা বলছেন 100-তে 100 বছর হচ্ছে তো আলাদা হয়েছি, সেটা আম্মুকে চিনতে পারছিস না। আমি অনেক খোঁজা করছি, আমাদেরকে ভাই বোনদেরকে সবাইকে অনেক আশা করছি, অনেক মানে করছি, কিন্তু আসতে পারিনি আমি। তুই এই যে জিনিসটা করছিলাম, যদি 10 বছর আগে করতি, আমার রক্ত বেঁচে গেল, করে নিয়ে যেতাম। আমি তো পাইনি, এটা তো আমার আপুর মাধ্যমে হয়েছে। আপু তো আমাকে আপুর মাধ্যমে আমি এখানে আসতে পারছি।
আপুই তো আমাকে বলছে মানে আমি চেষ্টা করবো যে এটা দিতে। তোর আপু তোরাই জানি আগে সে সেমনি কো আছে নিছি। সেই সেমনি এই যে এখন যেসব কথা কইছিল এরকম কইছিল আপুর সাথে পরিচয় দেরি হচ্ছে না, 3 বছর হচ্ছে। আমি তো আগে অন্য বাসে থাকছি, আপুর সাথে পরিচয় দেরি হচ্ছে না, 3 বছর হয়েছে। আপু আমাকে বিয়ে দিছে, আমার দিকে একটা বাচ্চা হয়েছে, আমার দিকে অপারেশন দিতে হয়েছে। না এই এই যে জিনিসটু তোর ধরনি আমি মানে গরিব মানুষজন কিসের নিচে খাই তারপরে একটু বেঁচেছিল ওই মায়ে যখন আরানি কথা কই তখন আমার 2 বছর 1.5 বছর তাদের টাইম দিয়েছিলাম বুঝে দিয়া না পার তারপর কেস করেছে। ও কেস করছেন? হুম কেসের কি অবস্থা? কেসে এখন এরে যে নেছে না তাদের আমি ধরতে পারতেছি না, ধরতে পারছে আমার খালু মামু বলে। না আমার পুকুর দোষ নাই, আমার পুকুর তো আমাকে বেঁচে নাই। আমার পুকুর কেন বেচবে? আমার পুকুর তো আমাকে অনেক ভালোবাসতো। আমার পুকুর তো আমাকে বেঁচে নাই। আমার পুকুর তো আমি হারিয়ে গেছি যেন আমি পুকুর এখান থেকে। আমি তো পুকুর তো কোনো দোষ ছিল না কেন? আপনার ছেলেটাকে কোথায় দিছেন? আমার ছেলেটাকে যারা নিছে তারা আমার সাথে যোগাযোগ রাখে নাই। এর জীবনের সবচেয়ে বড় লসটা কি হচ্ছে জানেন? ও হারায় তো ওর নিজের জীবনটা গেছে, শৈশবটা গেছে, বিয়ে শাদী হয়েছিল, বাচ্চাটাকে রাখতে পারে নাই। ওর বাচ্চাটাকে অন্য একটা মানুষের কাছে দিয়ে দিতে হয়েছে, কারণ ওর তো কোনো সাপোর্ট নাই। এখন আপনার বাচ্চাটাকে নেওয়া যাবে না ওদের কাছ থেকে? না ওরা তো আমার সাথে যোগাযোগ রাখে নিছে ভাইয়া। কোথায় আছে ওরা? ওরা একবার শুনছিলাম আপু আমাকে বলছে, আমি তো যখন অনেক অসুস্থ ছিলাম আমার থেকে তো রক্তও দিতে হয়েছিল। আমি তো অপারেশন ছেলে না মেয়ে? ছেলে। আরে আর আমি যা কই তোর আপু জানে না তোর ছেলের কথা কারে দেশ আপু জানলে এখন তখন আমাকে যখন অপারেশন দিচ্ছে আপু বাচ্চার দিকে টানে নাই, আপু আমার দিকে টানছে, বলছে আমি তোকে বাঁচাবো, মানে এরকম আমার রক্ত দিতে হয়েছে, আমার রক্ত দেওয়ার জন্য মানে আমাকে সিলাইন দিয়ে শুয়ে রাখছিল অনেক। তখন ভাই আর আপু আমাকে নিয়ে ব্যস্ত ছিল বাচ্চাটাকে দেখার। বাচ্চাও অসুস্থ ছিল, রিমোনিয়া, মানে ওর দিকে ঠান্ডার সমস্যা, ওকেও মানে অক্সিজেন দিতে হয়েছিল। তখন আমাদের মানে আপু আমাকে নিয়ে আর আমার ভাই আর আপু আমাকে নিয়ে এতই ব্যস্ত হয়েছিল যে রক্তর ব্যবস্থা করতেছিল। ভাইয়া বলছে ভাইয়া রক্তর গ্রুপের সাথে আমার রক্ত গ্রুপ মিলেছে। তা ভাইয়া বলছে ঠিক আছে মেয়েটাকে আমি বাঁচাবো এরকম বলে ভাই আমার জন্য রক্ত দিতে চাইছে, রক্ত রেডিও করছে। সেই মুহূর্তে আবার বাচ্চাও অসুস্থ হয়ে গেছে। এখন এই জন্য আমি বাচ্চাকে দেখার জন্য মানুষ একটা লাগবে না। এখন ভাই আর আপু আমাকে নিয়ে ব্যস্ত, মানে যেমন হবে হোক আমাকে বাঁচানোর জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে। এখন বাচ্চাকে দেখার জন্য একটা মানুষ লাগবে না? তখন ওই মুহূর্তে মানুষগুলো আসে গেছে। ওরা ওদের তো একটা বাচ্চার জন্য তদন্ত দিচ্ছে, ওরা বাচ্চা পাচ্ছে না। সে মধ্যে ওরা এসে বলতেছে হ্যাঁ বাচ্চাটা দেখার দায়িত্ব, মানে বাচ্চাটাকে অক্সিজেনের থেকে বাঁচাই মানে ওরা নিয়ে গেছে। ওরা প্রথম শুনছিলাম আমি ঢাকার মানুষ, এখন নাকি আপু বলতেছে ওরা তো ঢাকা না, তুমি তো ভুল বলছো, ওরা তো চিটাগাঙ্গে, ওরা তো চট্টগ্রামের। আর ওরা তো তখন মানে হঠাৎ দেখা হঠাৎ পরিচিত, ওদের সাথে তো আমি যোগাযোগ রাখিনি। তোমাকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম আমি ওদের সাথে পরিচিত রাখিনি, এটা বলতে চাচ্ছে। একদিন পরে যে মায়েরে পাইছেন এটা বিশ্বাস হইতেছে? কোত্থেকে বাইর হইলো? কেমন লাগছে চাচা? ভাইয়া তো আপনার অনেক দয়া, আর আপনাকে অনেক ইয়ে করুক, আপনার মাধ্যমে মানে পরিচিত হয়েছে। দোয়ার সবসময় তো নিজে কেউ দ্বারাই যদি মেয়েটার মুখ আমি চৈধের মূর্তি পারতাম মনের একটা শান্তি পেত। আল্লাহর একটা বসিলা আপনাকে মিলিয়ে দিয়েছে। যাক আপনারা ভালো থাকেন, আপনাকে আল্লাহ পাক বাঁচায় রাখুক এই দোয়াই করি। মানতেছেন আপনি বাপ মা হিসেবে মানতেছেন এনাদেরকে? জি মানো না কেন? তোর ফুফো তোর ওই মামা ওই চাষতো ভাই আছে সাথে যখন ওই ভিডিও দেখতে পারিছি সেদিনকে তো খান না আমাদের একটা ভিডিও আছে বুঝছেন, কারণ এই এই সব দেখে না মানুষের ভিডিও যখন আশেপাশে মানুষ কইছে তখন ওই চাচি খুশি হইছেন মেয়েরে পাইয়া? কানতেছেন কেন? আরে মার কোল খালি গেছে, এতগুলা বাচ্চা আপনার, আর তো কেউ হারায় নাই, তো একটার জন্য এত কষ্ট কেন? না আর কি আমি প্রথমে না, ওই যে আমি তো সবার বড় ছিল। ওর কথা তো ও আপনি সবার বড়। আমার বাবা আমাকে অনেক আদর করতো, আমার বাবা আমাকে সবসময় বাজার নিয়ে যেত, ইয়ে করতো। আমার বাবাই তো আমাকে স্কুলটা চিনাইছিল, সব থেকে বেশি বড় না বাবাই দেখতো আমাকে। আমার মনে দুঃখ যে তুই যখন তোরে বেশি নেই কিনি নেই মরিস নেই তে এই তথ্যটুক আর 10 বছর আগে দে আমার দিবে কোত্থেকে চাচা? আর 10 বছর আগে তো ফেসবুক ছিল না, এই ভিডিও টিডিও ছিল না। বলছে চেষ্টা করছে হয়তো কারোর সাথে, করছেন না? চেষ্টা করছেন? জি করছি। কেউ নিয়ে যায় নাই? এর জন্যই আমি আরো 4 মেয়ে ঢাকা পাঠাইছি। ওর ভাই রাজু না কাক করে কইছে বুড় না খুঁজে আমি বাড়ি যাবো না, সে এই
চিটাগাং। ও জানে তো। হ্যাঁ জানো। ওর পর দয়া না ওর দাদা মনে হয় একবার সব মরে দেবেন। দাদা বেঁচে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনি সবাই মা বাপ দুজনে বেঁচে আছে। ওনাকে নিয়ে আসো উপরে, তুই যেভাবে পারিস নিয়ে আয়। তোর মায়ের দ্বারা আমার এনে আচ্ছা আচ্ছা, এই যে নিয়ে যান আজকে। ওর তো কেউই নাই বলতে গেলে, মানুষের বাসায় থাকে, কাজ করে। যাবেন না? চিন্তা করতে পারেন একটা মানুষের, একটা মেয়ে, ওর জীবনটা এই ভিডিওর মধ্য দিয়ে আল্লাহ কিভাবে পরিবর্তন করে দিল। না না, আপনারা আছেন তো পাশে, আজকে থেকে চেষ্টা করবেন সাপোর্ট দেওয়ার। আসি, তারপরেও এর যে ছোট বোন তারে বিয়ে দেওয়াইছি আপনার শেরবার এই ডাকাতে আরো অত অনেক আমাদের বাড়িতে ডাকাত হতো অত। মাই শুনছি অল্প আসলে গার্মেন্টসের প্লাস্টিক এর নিচে 4 জনের বিয়ে দিছি, একজনের 2 ছেলে মেয়ে, আর একজনের দুই ছেলে, আর একজনের 1 মেয়ে, আর একজনের 1 ছেলে। তারা ওই যেদিন ভিডিও দিয়েছে না তখন তেই চলে যাইছে আমার বাড়ি। চলেন সবাই চলেন। ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছেন? ভালো আছো? হ্যাঁ। যে মাগুরা যখন বলতে পারিস তাহলে একবার মাগুরা জেলায় যেতে পারতি না? চিনি না ভাইয়া, আমি পড়তে পারি না, তুমি জানো। ভাই আপনি পরে আসছেন বোধহয় না? আপনার পরিচয়টা একটু বলেন প্লিজ। সিরা দোকানে গেছি। ও এখন না জানলে তো বলা যায়। ও আপনাদের বাসাতেই ছিল না? মাগুরা ও, কাউন্টারে আচ্ছা। মাগুরা গেলে ওইখান থেকে মশাকালি বললেই তো চিনে দেয় লোক। না ওকে নেওয়া যেন মানুষ ছিল না, তো ওকে যে নিয়ে যাবে এরকম কোনো মানুষ ছিল না। আমরা তো আচ্ছা, ও আপন ঠিকানা আসছে কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমে? আপনারাই বলছেন ওকে এই ভিডিওতে এই যোগাযোগ? ওকে, আমি দিছি, আমি রেগুলার দেখি করে ফোন। আলহামদুলিল্লাহ, আপনারা একটা ভালো কাজ করছেন। তো মূল কথা হচ্ছে যে ওর বাপ মা দাদা দাদি সবাই বেঁচে আছে। ওকে দ্রুত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ ওরা দাদা দাদি সবাই অপেক্ষা করতেছে ওকে দেখার জন্য। হ্যাঁ নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ। কি তুমি কিছু বলবা? কিছু বলবে? তার সাথে ও আমাদের গ্রামে এক বাড়িতে ছিল, এখানে খুব মানে কষ্ট ছিল, সেটা আমি দেখতাম আর কি। তারপরে ও আমার কাছে চলে আসছিল, সে তেমন থেকে পরিচয়। সবকিছু বের করতে পারবেন। আর এই ভদ্র মহিলা 3 বছর আগে আমাদের সাথে যোগাযোগ করে রাখছিল ওনার জন্য। আপনার এখানেই ছিল এরকম কিছু? 3 বছর না। যাক, ধন্যবাদ আপনাকে। আর ওনার কি হন আপনি? আমি মামা বোন। আমি এই যে এখানে বড় মাইয়ে করছি, বুঝছেন? হুম। এখানে যোগাযোগ বড় করছি। মাইয়ে বড় মামার মেয়ে এখানটা, বড় মামার তো 4টা মেয়ে। ওই তো আমি মেজো। ওই মাইয়ে আমাকে চিনবা না? রেশমা বলে যেটা, হয়তো রেশমা বলে যেটা। আচ্ছা, আপনার সরাসরি কাছে আসছেন যশোর থেকে? না না, আমি ঢাকাতে থাকি। গতকাল ক্যামেরাতে আসছে, আজকে আমি এখানে নিয়ে আসছি। আমাদের বাড়ি হচ্ছে মাগুরা জেলা। এই সন্ধিটা আমি আছি পুপো। খোঁজ খবর নেন নাই আপনারা? ওনারা মামলা করছে, সে কেস চলছে, বহুত গল্প আছে, আপনারা পরে শুনেন। আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। হাই, তোমার জন্য আমরা আজকে তাড়াতাড়ি শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় আমরা আরো একটি সফল ভিডিও করতে পারলাম আলহামদুলিল্লাহ। মৌসুমী তার পরিবারের কাছে ফিরে গেল। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা 474। ইন টোটালি 30 যোগ করলে তাহলে কত হয়? 504। ইন টোটালি 504। এটা আরও বেশি, কারণ আমাদের এই যে পেন্ডিং ভিডিও রেজাল্ট একটা এসছে, এটা মহিউদ্দিন ভিডিও বানিয়েছে, আমার তেমন একটা পছন্দ হয়নি, যে কারণে এখনো প্রকাশ করিনি। ওটাও প্রকাশ করে দিলে সংখ্যাটা আরও বেড়ে যাবে। সবাই আপনারা ভালো থাকুন। শেষ বেলাতেও একটা কথা বলতে চাই, হাদি আমাদের অন্তরে বেঁচে থাকবে। আমাদের কাজকর্মের মধ্য দিয়ে আমরা হাদিকে ধারণ করে হাদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।